মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, পঞ্চম পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সিনেমা যাবি না? না। বাহ, নিজে সবাইকে না চালি কেটে পড়বি। আমার ইচ্ছে। শোন বৃষ্টি, আজ সিনেমা থাক, চল তোকে আজ রাজীবদের আড্ডায় নিয়ে যাই। দেখবি কত হইচই, হুল্লোড়, মস্তি, একটা অন্য লাইফ। বৃষ্টি বড় একা হয়ে যাচ্ছে। তার পাড়ার ছোটবেলার বন্ধুদের সঙ্গেও বেশিক্ষণ কথা বলতে ইচ্ছে করে না। তবু কলেজের বন্ধুরাই যা ভরসা, কিন্তু সেখানেও কি স্বচ্ছন্দ থাকতে পারে সে? বন্ধুদের বাড়ি, তাদের বাবা মায়ের আদর যত্ন, এসবও বৃষ্টিকে নিঃস্ব করে দেয় যেন। তবু এড়াতেও পারে না। আজ বৃষ্টিদের সকলকে দুপুরের নিমন্ত্রণ করেছে তৃষিতা তার বাড়িতে। সেখানে গিয়ে কেমন লাগবে বৃষ্টির? তৃষিতাদের বাড়িতে এর আগে একবারই এসেছে বৃষ্টি। বাড়িটা বেশ পুরনো। তৃষিতার ঠাকুরদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একতলাটা ভাড়া নিয়েছিলেন। বোমা পড়ার ভয়ে কলকাতায় বাড়ি ভাড়া তখন দারুণ সস্তা। বাড়িটার সামনে বড় লোহার গেট, একপাশে পাথরের ফলকে লেখা গ্রেস গ্রোভ। গেট খুলে ঢুকতেই প্রথমে ছোট্ট গাড়ি বারান্দা, লাল সিঁড়ি দিয়ে উঠে আরেকটা বারান্দা পেরিয়ে পরপর ঘর। হাই রাইজের আমলে এরকম চেহারার বাড়ি কমে যাচ্ছে কলকাতায়। গাড়ি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ডাকল, তৃষিতা। রোগা মতন এক ভদ্রলোক বেরিয়ে এলেন ঘর থেকে। বোধহয় তৃষিতার বাবা। বৃষ্টি আগের বার এসে তৃষিতার বাবাকে দেখেনি। এসো এসো এসো, তুমি বৃষ্টি? সবাই এসে গেছে? সবাই এসে খালি বৃষ্টির খোঁজ। এই শীতেও। কিছু কিছু লোকের কণ্ঠস্বরে এত স্নেহ মাখানো থাকে, স্নেহের জাদু সহজেই বশ করে ফেলতে পারে অন্যকে। বৃষ্টি ঝপ করে একটা প্রণাম ঠুকে ফেলল। এমনিতে সহজে সে কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করে না। থাক থাক থাক, এই সোজা এ ঘর দিয়ে বাঁ দিকে চলে যাও। খাটে পা মুড়ে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছে সবাই। চারিদিকে ইতস্তত ছড়ানো এক রাশ ছবি, নেতার হাটের। বৃষ্টিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো ছবিগুলো। সেই ছবিটা তো দেখছি না। সেই ম্যাগনোলিয়া পয়েন্ট, হানিমুন কাপল, সেটা কোথায় রে শুভ? ওটা বিক্রম নিজের কাছে রেখে দিয়েছে, কাউকে দেবে না। বিক্রমটা বেশ পারভার্ট আছে, একা একা দেখবে আর রিলিশ করবে। এই সুদেশ না, ছাড় তো বিক্রমের কথা। সিনেমার পর আজ বসা হচ্ছে কি না? শুভ কথাটা বলতে বলতে তৃষিতার দিকে তাকিয়ে চোখ টিপল। ভালো ছেলে মেয়েরা না হয় ফিরে আসবে। কিরে পারভিন, আজ একটু জিন হবে নাকি? কিছু টের পাবে না বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, দুটো এলাচ মুখে দিয়ে নিলেই ব্যাস। বৃষ্টি পারভিনকে সাহস দিতে চাইল। তৃষিতা সঙ্গে সঙ্গে বৃষ্টির মুখে আঙুল রেখেছে। এই আস্তে, বাবা পাশের ঘরেই আছে। তৃষিতা চুপ করানোর চেষ্টা দেখে পারভিন হেসে উঠল। তার মধ্যে আরো বিদ্রোহী বিদ্রোহী ভাব এসেছে। এই সময় হঠাৎ সুদেষ্ণা বলে উঠল, আমি কিন্তু আজ থাকছি না। কেন? একটা পার্টি আছে সন্ধ্যাবেলা, মার যেতেই হবে সঙ্গে। বৃষ্টি আর পারভিন চোখ চাওয়াচাওয়ি করল। সুদেষ্ণা সব সময় বড় বড় ব্যাপার, স্যাটারডে ক্লাব, লেক ক্লাব, তাজ বেঙ্গল। শুভ ফট করে বলল, তোর গাড়ি 2টো নাগাদ আসবে না? আমাদের একটু এসপ্লেনেডে ছেড়ে দিস। একসময় তৃষিতার বাবা ঘরে ঢুকলেন। ওরা কথা থামালো। উনি হেসে বললেন, অনেক তো আড্ডা হলো, তোমরা কি এবার খেতে বসবে? খাবারের কথাতে দেবাদিত্যর চোখ জল জল করে উঠেছে। তৃষিতা বলল, হ্যাঁ হ্যাঁ, চল বসে পড়ি। দেবাদিত্য তো সেই 10টার সময় এসেছে, ওর নিশ্চয়ই খিদে পেয়ে গেছে এতক্ষণে। এই তৃষিতা, আমার খিদে পাইনি,
বেরোনোর সময় কাকিমা এক কাপ চা খাইয়েছে, ওতেই 4-5 ঘন্টার জন্য নিশ্চিন্ত, সঙ্গে পাউরুটির চুইংগাম। তাহলে আমি খাবার দাবার রেডি করে ডাকি তোমাদের। হ্যাঁ, তৃষিতার বাবা চলে যেতেই সকলে আবার কথা শুরু করতেই দেবাদিত্য বেশ চনমনে হয়ে উঠেছে। সকলের মনোযোগ নিজের দিকে টানতে বেশ জোরে বলে উঠল, সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। আচ্ছা, খাওয়ার আগে তৃষিতার নেমন্তন্নর অনারে আমি একটা দুরন্ত নিউজ দিতে পারি? কি রে? মীনাক্ষী লটঘট চালাচ্ছে, বহুত পুরনো। যা, হতেই পারে না। হতে পারে না, কিন্তু হয়েছে। বচপন কা মোহব্বত, আশিক খুর চালায়। মানে? পাড়ার দাদা, বর্দা নয়, মেজদা বেজদা টাইপ। কি করে হয়? মীনাক্ষী তো একেবারে অন্যরকম, সফট, টেন্ডার, নার্ভাস। বাবা মার খুব বাধ্য। ওর বাবা মা জানে? জানে তো বটেই। মেয়ে মহব্বত করবে, বাপমা টের পাবে না? গায়ের গন্ধে টের পাবে। এই নিয়েই তো ওদের বাড়িতে হেব্বি ঝামেলা চলছে। ওর বাবা খেপে গিয়ে ছেলেটাকে রাস্তায় ধরে কি সব তোড়পেছে, পুলিশের ভয় দেখিয়েছে। আবার অমনি রাত্রি হিরোর চামচারা এসে কোষে রোগড়ে দিয়ে গেছে বাড়ি শুদ্ধ সবাইকে। আর ওই যে ওই ইকোনমিক্সের মোটা পার্থ, ও তো ওদের পাশের পাড়ায় থাকে, ওদের বাড়ির সামনে গন্ডগোল দেখে গেছিল। আমি বিশ্বাস করি না। আমিও। বড় গুল মারিস তুই, তোর মতন মিথ্যেবাদী। সুদেষ্ণার কথায় দেবাদিত্যর মুখে আহত ভাব। সুদেষ্ণা সুযোগ পেলেই যা তা ভাষায় কথা বলে তার সঙ্গে। দেবাদিত্য উত্তেজিতভাবে কিছু বলতে যাচ্ছিল, তৃষিতা হাতের ইশারায় থামালো। তার মা এবার খেতে ডাকতে এসেছেন। একটা বেশ বড় সড়ো ঢাকা বারান্দায় পুরনো আমলের শ্বেতপাথরের খাবার টেবিল। খেতে বসে সকলে মিলে পিছনে লেগেছে দেবাদিত্যর। নে না, লজ্জা পাচ্ছিস কেন? আরেকটু ফ্রাইড রাইস নে। মেসোমশাই, দেবাদিত্য আরেক পিস মুরগির ঠ্যাং নেবে। দেবাদিত্য ঠাট্টাগুলো গায়ে না মাখার চেষ্টা করল। অনেকদিন পর তার বেশ ভালো মতন খাওয়া জুটেছে দুপুরে। তৃষিতার মা বললেন, তোমরা সবাই মিলে ওর পেছনে লাগছো কেন? কি এমন খায় বেচারা? ওইটুকু তো ঘি ভাত নিয়েছে। খায় হচ্ছে তোমাদের তৃষিতার বাবা। 6 বাটি নিয়ে সাজিয়ে বসে। সত্যি জানিস মার বউ ভাতের দিন কি হয়েছিল? ওই যে সব বরের পাতে খাওয়ার নিয়ম ফিয়ম আছে না, বাবা খাওয়ার পর মা যখন বসেছে তখন পাত একেবারে আয়নার মতো চকচকে। সবাই হেসে উঠল। আর তৃষিতার বাবা মার কান বাঁচিয়ে শুভ ফিসফিস করে বলল, তুই সামনের টেবিলে বসেছিলি বুঝি? তৃষিতা বাঁ হাতে একটা চাপড় মারল শুভকে। তৃষিতার বাবা বলে উঠলেন, ওই একদিনই আমার জুটেছিল। তারপর থেকে কে খায় কে খায় না সেটা তোমরা তোমাদের মাসিমার চেহারা দেখলেই বুঝতে পারবে। তৃষিতার মা তার ভারী চেহারা নিয়ে একটু লজ্জায় পড়লেন যেন। লাজুক হাসি নিয়ে বললেন, আর তুমি যে আমার শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে বিকেলবেলা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, হ্যাঁ কিসের জন্যে? হ্যাঁ, সে তো তোমার জন্যে। বাজে বকো না। বাবা কখন ফিরে আলুর চপ বেগুনি আনতে দেবে তার জন্য। তোমরা বিশ্বাস করবে না, রোজ 7-8টা করে বেগুনি, 7-8টা করে আলুর চপ খেত। তারপরেও মাকে বলতো, মিষ্টি ফিষ্টি কিছু নেই, নোনতাকে মুখ কেমন করছে। ওই তো মেয়েদের দোষ, কথার অর্থ বোঝে না। তখন তো মিষ্টি ছিলে তুমি, নোনতা ছিল তোমার বাবা। কি ঝাল, তবে বেশ সুস্বাদু, আমার হজমও হয়ে গেছে। এখন অবশ্য তোমার সেই মিষ্টত্ব নেই, তবু। বাবা মার রোম্যান্স শান্তিনিকেতনের খুব ফেমাস ঘটনা। কি বলবো নাকি মা? একটা অসম্ভব সুন্দর সুখী পরিবারের দৃশ্য। এই দৃশ্যগুলো বৃষ্টি কিছুতেই সহ্য করতে পারে না। আর এই সব দৃশ্য দেখার আশঙ্কাতেই ছোট থেকে কোনো বন্ধুর বাড়ি সহজে যেতে চাইতো না সে। আজ কেন যে এলো? তৃষিতার মা পাশে এসে দাঁড়ালেন। এই মেয়ে, তুমি কিছু খাচ্ছ না দেখছি। তৃষিতার মার মুখে কি সুন্দর মা মা ভাব। বৃষ্টির চোখে জল এসে গেল। তোমরা আজকালকার মেয়েরা কি বলতো, বন্ধুদের সঙ্গে দিন রাত টোটো করছো, এখানে ছুটছো সেখানে ছুটছো, কিন্তু খাওয়ার বেলায়
সব ডায়েটিং চলছে। সকলে হেসে উঠল তৃষিতার বাবার কথায়। বৃষ্টি কিন্তু অন্যমনস্ক হয়ে গেছে, ভাবছে এভাবে কি কোনোদিন আমি বন্ধুদের ডাকতে পেরেছি বাড়িতে? পারবো কি? এভাবে মা দাঁড়িয়ে আদর করে খাওয়াবে সবাইকে, বাবা দেখাশোনা করবে। ধীরে ধীরে অন্য বৃষ্টিটা দখল নিচ্ছে মস্তিষ্কের। শরীরের কোষে কোষে জমে থাকা তীব্র অভিমান হিংস্র রাগ হয়ে ছড়িয়ে পড়ছে শিরায় উপশিরায়। এই সময় বৃষ্টি জ্ঞান হারিয়ে ফেলে। অনেক কষ্টে সামনে রাখার চেষ্টা করল নিজেকে। ঘরে ফিরে খাটের ওপর পা ছড়িয়ে বসেছে সবাই। তৃষিতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সুদেষ্ণা একটা বালিশ টেনে গড়িয়ে পড়ল। মাসিমা মেসোমশাই দারুণ, কি জলই দুজনেই। বাবা মা দুজনে একসঙ্গে মুডে থাকলে যা, বিশেষ করে আমার বাবা। কথাগুলো শেষ করার আগেই বৃষ্টি হঠাৎই উঠে দাঁড়িয়েছে। আমি যাচ্ছি। যাচ্ছিস মানে? কোথায়? এই কোথায় যাবি? সে কৈফিয়ত কি তোদের দিতে হবে? বৃষ্টির গলা অস্বাভাবিক রূঢ়, বন্ধুরা স্তম্ভিত। তাও শুভ বলল, সিনেমা যাবি না? না। বাহ, নিজে সবাইকে না চালি এটা পড়বি? আমার ইচ্ছে। দ্রুত পায়ে বৃষ্টি একেবারে রাস্তায়। শুভ দেবাদিত্যরা পিছন পিছন কিছুটা এসেও দাঁড়িয়ে পড়ল। এই কয়েক মাসেই তারা লক্ষ্য করেছে বৃষ্টি মাঝে মাঝেই কেমন অস্বাভাবিক আচরণ করে। হঠাৎ যদি উচ্ছল, তো হঠাৎই রাগী, গম্ভীর, রুক্ষ। এই ছাড় ছাড়, এই সময় ওকে না ঘাটানোই ভালো। নেতার হাটে যা কাণ্ড করেছিল। রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে উদ্ভ্রান্তের মতন হেঁটে চলেছে বৃষ্টি। পেন্সিল হিল পরা এক সুবেশা মেয়েকে শীতের দুপুরে ওভাবে হাঁটতে দেখে অনেকেই দেখছে ঘুরে ঘুরে। বৃষ্টির কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, কোনো রকম অনুভূতি নেই তার। দুবার হোঁচট খেতে খেতে বেঁচে গেল। একজন পথচারীর সঙ্গে ধাক্কা লাগলো সজোরে। লোকটা কিছু বলার আগেই দেখল মেয়েটা 20-25 হাত দূরে চলে গেছে। ভিড়ের মাঝখানে এসে পড়তে বৃষ্টির সম্বিত ফিরল। হাঁটতে হাঁটতে হাজরার মোড়ে চলে এসেছে। এবার কোথায় যাবে স্থির করতে পারছে না। ট্রাম স্টপে গিয়েও ফিরে এলো। মাথার ভিতর একটা যন্ত্রণা তাকে কুকুর তাড়া করে চলেছে। কি করব এখন? বাড়ি ফিরে যাব? কখনো না। হঠাৎই যন্ত্রচালিতের মতন এগিয়ে গেছে টেলিফোন বুথের দিকে। পাগলের মতন ব্যাগে একটা কয়েন খুঁজছে। একটা কয়েন হাতে নিয়েই ডায়াল ঘোরাতে আরম্ভ করেছে। মস্তিষ্কের যন্ত্রণাটা ছড়িয়ে দেবে ওপারেও। সুবীর নয়, তার বর্তমান স্ত্রী রীতা ফোন ধরেছে। হ্যালো, কে? বৃষ্টি? কি খবর তোমার? বাবা ফিরেছে? হ্যাঁ, পরশু। বাবাকে দাও। তোমার বাবার শরীর খুব একটা ভালো নেই, ঘুমোচ্ছে। ডাকো, বলো বৃষ্টি ডাকছে। তুমি পরে রিং করতে পারবে না? বা তোমার বাবা উঠে যদি তোমায় ফোন করে? বুকে ব্যথা হচ্ছে বলছিল। তুমি ডেকে দাও, আমার এক্ষুনি দরকার, এক্ষুনি। ধরো, দেখছি। রীতার গলায় বিরক্তি। বৃষ্টি দাঁতে দাঁত ঘষল। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। সুবীর রিসিভার তুলেছে। গলায় ঘুম ঘুম ভাব। কিরে, কি বলছিস? কি ঠিক করলে? কবে থেকে থাকছো আমার সঙ্গে? আরে শোন শোন, তোকে আমার কয়েকটা কথা বলার আছে। আমি কোনো কথা শুনতে চাই না। লক্ষ্মী মেয়ে এরকম করে না। I just want to hear yes or no from you. না বলছো? উফ, কখন না বললাম? কি পাগলের মতো তুই? ও, তাহলে আমি এখন পাগল। তোমরাই সব সুস্থ স্বাভাবিক মানুষ। পাগলামি করছি আমি, তাই তো? ওকে, লেট ইট বি সো। হাঁটতে হাঁটতে কখন যে বাড়ি অবধি চলে এসেছে বৃষ্টি নিজেও জানে না। কলিং বেল বাজাতে গিয়ে হুঁশ ফিরল। বাড়িতেই কেন ফিরে এলাম আমি? সুধা হাই তুলতে তুলতে দরজা খুলেছে। দেখেই বোঝা যায় আরামে ঘুমোচ্ছিল। এখন ফিরলে যে? তোমার না সন্ধে ফেরার কথা? কেন? আমি এলাম বলে তোমার ঘুমের ডিস্টার্ব হলো? আমার আবার ডিস্টার্ব?
হুকুমের বাঁধি ফরমাস মতো খাবার দেব, বাসন মাজবো, বাজার করব, দরজা খুলবো। আমি বাবা কথা বলার কে? তোমার মা খেয়ে বেরিয়ে গেল বলে এই একটু গড়াচ্ছিলাম আর কি। সরো তো, লেকচার মেরো না। নিজের ঘরে ঢুকে বিছানায় ব্যাগ আছড়ে ফেলেছে। এখনো রাগে ব্রহ্মতালু জ্বলছে। হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করল, আমি পাগল, আমি পাগল। বৃথাই জানলার গড়াতটাকে বাঁকানোর চেষ্টা করলো কয়েকবার। ওয়াকম্যানে সজোরে লাথি মারল, সব ভেঙে দেবে, সব। দরজা খোলা রেখেই সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়তে ছাড়তে নিষ্ফল আক্রোশে দেখছে পুরো গারদটাকে। কি ব্যাপার, তুই সিগারেট খাচ্ছিস? বৃষ্টি চমকে তাকালো। ভালো মামা হুইল চেয়ারে দরজায়। তুই সিগারেট ধরলি কবে থেকে? ধরলাম। তোর আস্পর্ধা তো কম নয়। আস্পর্ধার কি আছে? সিগারেট খাওয়া কি ক্রাইম নাকি? অনেকেই খায়, আমিও খাই। বৃষ্টির মধ্যে আর কোনো লুকোছাপা নেই। বাবলু হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। মেয়েটাকে অনেকক্ষণ আগেই দেখতে পেয়েছিল সায়নদীপ। মেডিকেল কলেজের উল্টো ফুটপাত ধরে অন্যমনস্কভাবে হাঁটছে। এত অন্যমনস্ক যে আচমকা কেউ সামনে এসে পড়লে স্থির দাঁড়িয়ে পড়ছে। ঠিক করতে পারছে না কোন পাশে সরে জায়গা করে দেবে সামনের পথচারীকে। দুহাত বুকের কাছে জড়ো, হালকা নীল শৌখিন শাল আষ্টে পৃষ্ঠে জড়ানো। শালের নিচ দিয়ে কাঁধ থেকে ঝোলা ব্যাগ প্রায় কামিজের ঝুল বরাবর নেমে এসেছে, দুলছে হাঁটার তালে তালে। প্রত্যেকটি মানুষেরই হাঁটার নিজস্ব ছন্দ আছে, চরিত্র। বৃষ্টিকে পাশ কাটিয়ে এইমাত্র যে মেয়েটি ভিড়ের মাঝখান দিয়ে অদ্ভুত ক্ষিপ্রতায় এগিয়ে চলে গেল, তাকে দেখেই বোঝা যায় সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতি সে কাটিয়ে চলে যেতে পারবে। কিন্তু এই মেয়েটা কেমন? মেডিকেল কলেজের সামনে এসে মেয়েটা থমকে দাঁড়িয়ে পড়েছে। রাস্তার মাঝখানে বড় সড়ো একটা ভিড়। ভিড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক দেহাতি বউ হাউ হাউ করে কাঁদছে আর দুর্বোধ্য ভাষায় হাসপাতালের দিকে আঙুল দেখিয়ে কিছু বলতে চাইছে। মাঝে মাঝে কপাল চাপড়াতে চাপড়াতে আকাশের দিকে তাকাচ্ছে। সন্ধ্যের দিকে এমনিতেই এই অঞ্চলে বেজায় ভিড় থাকে। টুকটাক উপলক্ষ এসে গেলে আরো বেশি ভিড় জমে যায়, যেন দল বেঁধে সব চিড়িয়াখানায় মজা দেখছে। হাসপাতালই এ শহরের শ্রেষ্ঠ চিড়িয়াখানা। মোড়ে ট্রাফিক পুলিশটা বেশ কয়েক মিনিট পর এগিয়ে এলো। কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, রাস্তা জ্যাম করে ঝামেলা? হল্লা করতে হয় ফুটপাতে যাও। এক এক করে লোক সরতে শুরু করেছে। মেয়েটাও হাঁটতে শুরু করেছিল। সেই সময়ই চোখাচোখি হয়ে গেল সায়নদীপের সঙ্গে। মাঝে মাঝেই মেয়েটাকে এখানে ওখানে চোখে পড়ে যায় সায়নদীপের। আলাপের পর দু একবার দূর থেকে দেখে হাতও নেড়েছে। মুখে হাসির আভাস ফুটলেও কাছে যেতেই মেয়েটা বদলে গেছে। সায়নকে এগোতে দেখলেই রোদ চশমার আড়ালে লুকিয়ে ফেলেছে নিজেকে। কোনোদিন সায়ন বলেছে, হাই কলেজ। মেয়েটা হয়তো মুখ ঘুরিয়ে বাস আসছে কিনা দেখার চেষ্টা করেছে, কিংবা এক মনে তাকিয়ে থেকেছে বিজ্ঞাপনের হোর্ডিং এর দিকে। তুমি কি আমার সঙ্গে কথা বলা পছন্দ করছো না? বৃষ্টির মুখে স্পষ্ট অসন্তোষ। আবার কোনোদিন নিজেই যেচে ডেকেছে সায়নকে। জাসুসের মতো আমার পেছনে পেছনে ঘোরো কেন বলো তো? কি মতলব তোমার? মতলবের কি আছে? খেলার পর ওপাড়ায় আমরা দল বেঁধে শরবত খেতে যাই, তখনই তোমাকে 2-4 দিন চোখে পড়েছিল, তাই ভেবেছিলাম বলে তোমায় চমকে দিই। ঢপ মেরো না, ডেফিনেটলি তোমার রোমিও কোচের টিপস। সায়ন এসব কথায় ভারী অসহায় বোধ করে। কখনো বা বৃষ্টি আরো কাছে এগিয়ে আসে, সায়নকে থতমত খাইয়ে দিয়ে বলে, তোমার হেব্বি কৌতূহল না আমার সম্পর্কে? কৌতূহলী বেড়ালের কি হয়েছিল জানো না? তো নেক্সট দিন কথা বলার আগে জেনে আসবে। সেই মেয়েটাই অবাক চোখে দেখছে সায়নকে। সায়ন যেচে কথা বলবে কিনা ভাবল। আজ তার মা সঙ্গে রয়েছেন, যদি মেয়েটা মার সামনে উল্টোপাল্টা কিছু বলে দেয়। বৃষ্টি নিজেই এগিয়ে এলো। তুমি এদিকেও? সায়ন চোখের ইশারায় দেখালো মা। মা সামান্য তফাতে দাঁড়িয়ে ছোট মামিমার সঙ্গে কথা বলছে। জিজ্ঞাসা করবে না ভেবেও সায়ন প্রশ্ন করে ফেলল, কলেজ থেকে?
বৃষ্টি মুখে উত্তর না দিয়ে ঘাড় নেড়ে বোঝালো, হ্যাঁ। এত দেরি? প্রায় 6টা বাজে তো। খেলা করছিলাম, ডাঙ্গুলি। কথাটা বলেই বৃষ্টি ঠোঁট টিপে হাসল। বলেই সচেতন হয়েছে। এই যদ্দূরে ওরা? তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? হসপিটালে? হ্যাঁ, আজ সকালে আমার এক মামা সেরিব্রাল হয়েছে। সায়নের মামিমা হাসপাতালের ভিতরে চলে গেলেন। সায়নের মা করবী ছেলের দিকে এগিয়ে আসছে। বৃষ্টিকে দেখে থমকালো সামান্য। মা, একে চেনো তো? আমাদের পাড়ার বৃষ্টি। টিপ টিপ করে পড়া নয়, মুষলধারে পড়া। চিনব না কেন? দেখেছি তো ওকে। তুমি কি এত দূরে কলেজে আসো? আপনার ভাই এখন কেমন আছেন? ভাই না, মামা তো দাদা। 72 ঘন্টা না গেলে বলছে কিছু নাকি বোঝা যাবে না। হ্যাঁ রে, তোর কিরকম মনে হলো রে বুবলু? মনে তো হলো মার্জিনালি বেটার, কিছুটা ব্লিডিং হয়ে গেছে তো। তবে বাঁ দিকটা বোধহয় আর। আমার থেকে মাত্র 4 বছরের বড়। ভীষণ মারতো আমাকে ছোটবেলায়। এখন কি অসহায় শিশুর মতো অবস্থা। করবীর স্বরে বিষণ্ণতা। সায়ন, বৃষ্টি নিশ্চুপ। মিনিটখানেক পর বৃষ্টি বলল, আমি চলি, আপনারা ব্যস্ত রয়েছেন। না না, আমরাও ফিরবো এখন। তুমিও তো বাড়ি ফিরছো, চলো আমাদের সঙ্গে। সায়ন লক্ষ্য করল মার কথায় বৃষ্টি বেশ সংকুচিত হয়ে পড়েছে। দেখেই বোঝা যায় এক্ষুনি বাড়ি ফেরার তার একটুও ইচ্ছা নেই। এই বুবলু, একটা ট্যাক্সি দেখ না। সায়ন বৃষ্টিকে আর চোখে আরেক প্রস্থ দেখে নিল। তোমরা দাঁড়াও, আমি এমার্জেন্সির ওখান থেকে ধরে আনছি। ট্যাক্সিতে উঠে ড্রাইভারের পাশের সিট থেকে সায়ন ঘাড় ঘুরিয়ে বৃষ্টিকে প্রশ্ন করল, তোমার অন্য কোথাও যাওয়ার ছিল নাকি? তেমন কিছু না, এক বন্ধুর বাড়ি যাব ভাবছিলাম। ও, কোন দিকে? পথে পড়বে? তাহলে নামিয়ে দিতে পারি। না, সে অন্যদিকে, লেক গার্ডেন্স। ও, তোমার মামার সঙ্গে আলাপ হলো সেদিন। বারান্দায় বসেছিলেন, পিকলুকে ডেকে কথা বলছিলেন তখন। নিমেষের আলোয় সায়নদীপ দেখল বৃষ্টির মুখে বাঁকা হাসি। যেন জানতে চাইছে ছেলেটা এবার কি এক পা করে এগোচ্ছে তার বাড়ির দিকে। হালকা গলায় জিজ্ঞাসা করে উঠল, তোমার প্র্যাকটিস কি বন্ধ এখন? দৌড় টোড় চলছে না? কেন, তুমি বুঝি আর ভোরবেলা ওঠো না? আমি এখন একদিন করে পার্কে দৌড়ই, শনিবার, তাও খেলা না থাকলে। ওই ব্যাগ নিয়েই? না, এমনি। ওটা সিজনের প্রথম দিক ছিল। মিড সিজনে এখন হালকা কিছু ব্যায়াম, প্র্যাকটিস, দৌড়ঝাঁপ, ব্যাস এইসবই। করবী এতক্ষণ জানলার বাইরে চুপচাপ তাকিয়েছিল। অনেকক্ষণ পর কথা বলল, তোমার মাই তো বিখ্যাত শিল্পী জয়া রায়, তাই না? সেদিন কি একটা কাগজে তোমার মার ইন্টারভিউ দেখছিলাম। কি গুণী তোমার মা। বৃষ্টি ঝট করে জানলার দিকে ঘাড় ঘুরিয়ে নিল। সায়ন বুঝতে পারল এই আলোচনা ঠিক পছন্দ করছে না মেয়েটা। সোজা হয়ে বসল সায়ন। বৃষ্টির মায়ের মুখটা মনে পড়ল তার। সায়নের মার সঙ্গে কতই বা তফাৎ হবে বয়সের? হ্যাঁ, নিশ্চয়ই 40-45 তো হবেনি। তবু এখনো মুখ কত মসৃণ, চকচকে, কমনীয়। হ্যাঁ, সেই তুলনায় আমার মায়ের মুখে অনেক বেশি ক্লান্তির ছাপ। চোখের নিচে ঘন কালি, কপালের দিকে চুল তো প্রায় সবই সাদা। রিয়ার ভিউ মিররে মাকে দেখার চেষ্টা করছিল সায়ন। ঝাপসা। মনে মনে ভাবল, কি তাড়াতাড়ি বুড়িয়ে গেল মা, মাত্র 7 বছরের মধ্যে। বুড়িয়ে গেল না ফুরিয়ে গেল? ফুরিয়েই গেল বোধহয়। ভয়ঙ্কর দুর্যোগের আঘাতে এভাবেই বোধহয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কেউ কেউ। আবার অনেকে দুর্যোগ থেকে শিক্ষা নিয়েই নতুন করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। বাবার মৃত্যুর পর সায়ন তিলে তিলে নিজেকে নিজের মতন করে গড়ে তুলছে। গোটা দিনটাকেই নিয়মের ছন্দে বেঁধে রাখে সে। খুব করে বিছানা ছাড়া সায়নদীপের বহুদিনের অভ্যাস। ছোটবেলায় সকালে উঠে চিৎকার করে পড়া মুখস্থ করত। তার বাবা বলতো, ভোরবেলা মস্তিষ্ক তাজা থাকে রে বুবলু, গ্রহণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। খেলাধুলোয় নিজেকে ডুবিয়ে দেওয়ার সময়ও সে কথা ভোলেনি সায়ন। খেলার অনুশীলনের শ্রেষ্ঠ সময় এই সকাল।
ভোর হলেই ট্র্যাকস্যুট পরে কাঁধে কিডস ব্যাগ ঝুলিয়ে ট্রামে উঠে পড়ে সে। ক্লাবে প্র্যাকটিস না থাকলে সামনের পার্টটা তো রয়েইছে। সকালের শুরুতে ফাঁকা ট্রামে চেপে ময়দানের দিকে এগোতে ভারী ভালো লাগে সায়নদীপের। গত বছর থেকে সায়ন খুব আশা জাগিয়েছে তার কোচের মনে। ছেলেটার মধ্যে প্রচন্ড জেদ আছে, হার না মানার জেদ, পরিশ্রমে ক্লান্ত না হওয়ার জেদ। ভালো পেডিগ্রির রেসের ঘোড়ার মতো ট্রেনারের সব হুকুম নিঃশব্দে তামিল করে যায় ছেলেটা। সায়ন তার কোচ ঝন্টুদার কথা মতন টেন্টে এসেই প্রথমে জগ করে, তারপর কিছুটা স্প্রিন্ট টানে, তারপর ধীরে ধীরে দৌড়য়, আবার স্প্রিন্ট টানে, তারপর কুকুরের মতন জিভ বার করে কিছুক্ষণ হাঁপায়, আবার দৌড়য়, আবার দৌড়য়, আবার। রজার ব্যানিস্টারের কথা ভীষণভাবে মেনে চলে সে। নিজেই নিজেকে বলে, শরীরের ক্ষমতাটাকে স্ট্রেচ করো। শরীর সব বইতে পারে যদি শুধু মনের সাহায্য পায়। এই রকম খাটুনির পর প্যাড গ্লাভস জড়িয়ে নেটের উইকেটের সামনে এসে দাঁড়ায় সায়ন। দলজিৎ ছুটে আসে বল করতে, কখনো অন্তু, রবিন। সায়ন প্রত্যেকটা বল খুব মন দিয়ে খেলে, যেন নেট আউট হওয়ার ওপরেই তার জীবন মরণ নির্ভর করছে। এই গুণের জন্য সায়নকে নেটে বল করে আরাম পায় ক্লাবের সকলে। সায়ন প্রত্যেকটা বল ম্যাচের মতন করে খেলে। বন্ধুরা কারণ জানতে চাইলে বলে, আমার কাছে প্র্যাকটিসটাই হচ্ছে আসল ম্যাচ। এই সময় যদি পুরো কনসেন্ট্রেশন আনতে পারি তাহলে ম্যাচে প্র্যাকটিসের মতোই হালকা লাগবে। মনোযোগের জন্য তখন আর ছটফট করতে হবে না। নেটে বল ছাড়া সত্যি আর সায়ন কিছু দেখে না। সায়ন জানে এখন তার নিজেকে গড়ার সময়। এখন শুধু শুনতে হয় মার কথা, কোচের কথা, বন্ধুদের কথা, গুরুজনদের কথা। শেষ পর্যন্ত কোন কথাদের সে অন্তরে রাখবে সেটা সে ঠিক করবে, কিন্তু মন দিয়ে শোনাটা বড় জরুরি। প্র্যাকটিস শেষ হলে পেটের মধ্যে খিদেটা চঞ্চন করে ওঠে। সায়ন তখন তাদের লনের সামনে এসে প্যাড খুলতে খুলতে চেঁচায়, শম্ভুদা! ক্যান্টিনের মালিক শম্ভু হাঁক শুনলেই কাঁচা পাউরুটিতে মাখন মাখাতে আরম্ভ করে। ক্যান্টিনের ছেলেটা এসে স্টু পাউরুটি রেখে যায় সামনে। মোহন, দলজিৎ, রবিন মাঝে মাঝেই চোখ টেপে তাদের ক্লাবের ক্রিকেট সেক্রেটারি গোপাল ডাকে। গোপালও তাদের তালে তাল মিলিয়ে ঠাট্টা করে ওঠেন, কি চাষারে হ্যাবিট রে তোর! স্টুতে কাঁচা রুটি ডুবিয়ে ডুবিয়ে খাস? তুই তো নাম করে গেলে মুড়ি দিয়ে শ্যাম্পেন খাবি। সায়ন হাসে। সবাইকে আর একরকম হয়? যে কোনো একটা ঘাসের মাঠের উপর দিয়ে গেলেই তার যে মনে হয় কোনো ক্রিকেট পিচের উপর দিয়ে হাঁটছে, এ অনুভূতি কি অন্যের হয়? ভোরবেলা মা যখন ডেকে দেয় তাকে, তখন ঘুম চোখে বাথরুমের আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে মনে হয় সে নয়, অন্য একটা লোক আয়নায় দাঁড়িয়ে আছে। তার সাদা সোয়েটারে নীল ভি বর্ডার, মাথার ক্যাপে ন্যাশনাল এমব্লেম। এই প্লেয়ারটাকে আর কেউ দেখতে পায় কি? খেলা না থাকলে প্র্যাকটিস থেকে ফিরে একা একাই সায়ন স্নান খাওয়া সেরে নেয়। পরবে অফিস বেরিয়ে যায় 9:30টার মধ্যেই। স্বামীর মৃত্যুর পর সহানুভূতি দেখিয়ে, দয়া দেখিয়ে তাকে একটা ছোট চাকরি দিয়েছিল সরকার। কাজ থেকে ফিরতে তার সেই সন্ধে। সারা দুপুর সায়ন একা বাড়িতে বসে নিজের পড়াশুনো করে। তার বেশিরভাগ বই খেলাধুলো সংক্রান্ত। প্রায় দুপুরে এই ক্যাসেট চালিয়ে একই খেলা বারবার দেখে সে। ঘন্টার পর ঘন্টা একই খেলা, একই দৃশ্য বারবার স্লো মোশনে রিপ্লে করে, স্টিল করে তাকে আরো নিখুঁত হতে হবে। এটাই তার এখনকার পড়াশুনো। সারা দুপুর পড়াশুনো করে মস্তিষ্কে একটা ঝিম ধরা ভাব আসে। মাথা ছাড়াতে সায়ন ব্যালকনিতে এসে দাঁড়ায়। পার্কে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে। এই সময়টাই তার একমাত্র অবসর। বন্ধুরা নানান তর্কে গলা ফাটায়। সে নীরবে দেখে দূরের রাস্তাঘাট। এসব সময় কখনো কখনো বৃষ্টিকেও চোখে পড়ে সায়নের, কখনো কখনোই। তখন বৃষ্টির হাঁটা চলা অন্যরকম, অশান্ত, যেন চাপা উত্তেজনায় টান টান। আবার এই মেয়েকেই বন্ধুদের সঙ্গে সিনেমা হলের সামনে দেখেছিল ভেলপুরি খেতে খেতে হি হি করে প্রাণ খুলে হাসছে, হাসতে হাসতে লুটিয়ে পড়ছে রাস্তায়। তখন মনে হয়েছিল এই মেয়ের নাম বৃষ্টি মানায় না, ওর নাম হওয়া উচিত রোদ্দুর, শীতের রোদ্দুর। এখন সায়ন পিছন ফিরে ট্যাক্সির পিছনের সিটে বসা বৃষ্টিকে দেখল।
নিরীহ মেয়ের মতন জড়সড় বসে আছে। পাশে তার মাও রয়েছেন নীরবে। দুজনের মুখ দুই জানলায়। বৃষ্টির শান্ত ভঙ্গি রহস্যময় লাগলো সায়নের। ভাবল, বাস স্টপে রোদ চশমার আড়ালে দাঁড়িয়ে থাকা বৃষ্টি, সিনেমা হলের সামনে উচ্ছল হাসিতে ভেঙে পড়া বৃষ্টি, আর ট্যাক্সিতে পেছনের সিটে আড়ষ্ট হয়ে বসে থাকা বৃষ্টি। কোনটা ওই মেয়ের আসল রূপ? নাকি অন্য কোনো বৃষ্টি লুকিয়ে আছে এইসব ছদ্মবেশের আড়ালে? সায়নদের বাড়ির সামনে ট্যাক্সি থামতেই বৃষ্টি আগে দরজা খুলে নেমে গেল। থ্যাংক ইউ মাসিমা। অন্যদিন ফেরার সময় যেরকম ভিড়ের মধ্যে উঠতে হয়। যা বলেছ, ফেরার পর শরীরে আর কিছুই থাকে না। এসো না আমাদের বাড়িতে, একটু চাটা খেয়ে যাবে। না, আজ নয়, অন্য একদিন। আপনি বাড়ি গিয়ে রেস্ট নিন, আপনাকে খুব টায়ার্ড লাগছে। করবি জোর করল না। সায়ন মনে মনে ধন্যবাদ দিল বৃষ্টিকে। মা সন্ধ্যের সময় একা থাকতেই ভালোবাসে আজকাল। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছে করবি। সায়নও। 4 তলার ফ্ল্যাটে উঠতে করবি বড় ক্লান্ত হয়ে পড়ে। সায়ন ওঠে জগিং করতে করতে। ঘরে ঢুকেই সামনের সোফায় বসে করবি কিছুক্ষণ জিরিয়ে নিল। সায়ন বলল, দেখেছো তো, কেন বলেছিলাম 4 তলার ফ্ল্যাট নেওয়া উচিত হয়নি? এরপর আরো বয়স বাড়বে, ধকলও বাড়বে। করবি হাতের ইশারায় বলল, 1 গ্লাস জল। জল খাওয়ার পর ধাতস্থ হলো একটু। সবকিছুই কি নিজের ইচ্ছেই হয় রে? তোর দাদুর তো শুধু এই জমিটাই পড়েছিল। দাদা, শুনু, রেবা সবাই মিলে যা ঠিক করবে তাই তো হবে। জমির দাম বেশি দিয়েছে বলে প্রমোটারও তো একটু ওপরের দিকেই ফ্ল্যাট দেবে। তাও বাবা 1 তলার থেকে ভালো। নিচে যা নোংরা, ধুলো। সায়ন চুপ করে গেল। মাই শুধু ফ্ল্যাট নিয়েছে, মাসিরা মামারা জমি বিক্রির ক্যাশ তাদের আছে অনেক। এই ধরনের ফ্ল্যাটে তাদের পোষাবেও না। হ্যাঁ রে, মেয়েটা খুব ঠান্ডা, তাই না? হঠাৎ প্রশ্ন করায় মার কথাটা প্রথমে ঠিক বুঝতে পারল না সায়ন। কোন মেয়েটা? ওই যে এলো আমাদের সঙ্গে, বৃষ্টি। কখনো ঠান্ডা কখনো গরম, এই বয়সে যা হয় আর কি। তুই এই বয়স বলছিস কেন? হ্যাঁ, তুই কি বুড়ো হয়ে গেছিস নাকি? তুমি বা এরকম বুড়ি বুড়ি হয়ে থাকো কেন? হ্যাঁ, শরীরে না পোষালে কদিন ছুটিও তো নিতে পারো। খাও দাও, রেস্ট নাও। সায়ন মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। যদিও ভালোভাবেই জানে মা শয্যাশায়ী না হওয়া পর্যন্ত ছুটি নেবে না। করবি জামা কাপড় বদলাতে নিজের ঘরে উঠে গেল। 2 ঘরের মাঝারি ফ্ল্যাট, সঙ্গে কিছুটা ড্রয়িং রুমের জায়গা। ডাইনিং স্পেস বেশ ছোট। একটা ফ্রিজ, 4টে চেয়ার আর ছোট ডিম্বাকৃতি খাবার টেবিলেই পুরো জায়গাটা ভরে গেছে। করবি ঘর থেকে জিজ্ঞাসা করল, চা খাবি নাকি? করব। সায়ন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকেই বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি করছি। সায়ন যখন চা নিয়ে ঘরে ঢুকল, করবি শুয়েই ছিল, চোখ বন্ধ করে, মুখ আড়াআড়ি ঢেকে। কাপ রাখতে গিয়ে সায়ন দেখল মার চোখ দিয়ে জল গড়াচ্ছে। কি হলো? আবার কান্নাকাটি কেন? ওঠো ওঠো, উঠে বসো। টুলু মামা ঠিক সামলে উঠবে। উঠলেই ভালো। উঠবেই। টুলু মামার ভীষণ মনের জোর। একবার যদি সেই জোর দিয়ে চায় আমি সুস্থ হয়ে উঠবো, তাহলে দেখবে ঠিক উঠে দাঁড়াবে। সে কি আর সব জায়গায় হয়? শরীরের ওপর কি আর মানুষের হাত থাকে রে? নিশ্চয়ই থাকে। কত অ্যাথলিট মনের জোরে ক্যান্সার উড়িয়ে দিচ্ছে। আর তুমিই তো বলতে টুলুদা চাইলে পারে না এমন কোনো কাজ নেই। তা ঠিক। তোর বাবাকে বিয়ে করার সময় তোর দাদু কি কম আপত্তি করেছিল? টুলুদাই তো বলে বুঝিয়ে। তখন টুলুদা যদি পাশে না থাকতেন। এ গল্প মায়ের কাছে বহুবার শুনেছে সায়ন, শুনতে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে অন্য ভয় পাচ্ছিল সে। টুলু মামার কথা বলতে বলতে মা বাবার প্রসঙ্গে যাবেই। সায়ন কথা ঘোরালো, এই শোনো না, ক্লাবে না 2-4টে চাকরির খবর আসছে। বন্ধুরা অনেকেই বলছে নিয়ে নিতে। কি করি বলো তো? তুই কি চাস? আমি তো খেলতে চাই, তবে চাকরিটাও তো দরকার।
চাকরি করলে কি খেলার ক্ষতি হবে? তা তো একটু হবেই, সেই জন্যই তো নিতে চাইছি না। দেখ, তুই যা ভালো বুঝিস। সায়ন জানে মা কোনো ব্যাপারেই তার উপর জোর করবে না। বাবা মারা যাওয়ার পর মা আমূল বদলে গেছে। মাঝে মাঝে সায়নের বিশ্বাসই হয় না। এই কি আমার ছোটবেলার দেখা দোর্দণ্ড প্রতাপ মা, যার ভয়ে বাবা গুটিয়ে থাকতো সব সময়? মার জন্য হঠাৎই বড় কষ্ট হলো সায়নের। বুকের ভেতর একটা শুঁয়োপোকা নড়াচড়া করছে, নড়ছে নড়ছে, নড়েই চলেছে। গভীর অরণ্যে এক সন্ন্যাসী দস্যু রত্নাকরকে বলেছিলেন, ডাকাতি তো করছো, তোমার পাপের ভাগী কে হবে? বউ, ছেলে, মেয়ে, বাবা, মা? কেউ না। রত্নাকর যাচাই করতে গিয়ে দেখেছিল সেটাই সত্যি। মিথ্যে কথা। পাপের ভাগ সবাইকেই নিতে হয় বৈকি, মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে। এ কথা সায়নের থেকে বেশি আর কে জানে? চোখের সামনে নিজেরই মায়ের অন্তরে যে তীব্র অনুশোচনার দহন দেখছে এই 7 বছর ধরে, সেটা কি পাপের অংশীদারি নয়? পাপ কি কারুর একার? খালি কাপডিশ তুলে নিয়ে সায়ন ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। পিছন থেকে করবীশ্বর, বুবলু, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই চাকরি করতে চাইলে চাকরি কর, আর যদি খেলতে চাস সেটাও করতে পারিস। আমি আমার মত কখনো তোর উপরে চাপাবো না। করবী যেন সায়নকে নয়, নিজেকেই শোনাতে চাইছে কথাগুলো। কি বলবে ভেবে পাচ্ছিল না সায়ন। মুহূর্ত পরে করবী হঠাৎই বলে উঠেছে, বুবলু, তোর বাবার মুখটা কি তোর মনে পড়ে? সঙ্গে সঙ্গে সায়নের চোখের সামনে ঘরটা দুলে উঠল। সাদা চাদরে ঢাকা একটা মৃতদেহ। চাদর সরতেই একটা বিভৎস নুন ঝাল উঠে যাওয়া ক্ষত বিক্ষত মুখ। সায়ন চোখ বুজে ফেলল। রমিলা থাপারের বইটা ফেরত দিয়ে পারভিনের সঙ্গে লাইব্রেরি থেকে বেরোলো বৃষ্টি। সকালে কলেজে আসার সময় বইটার দিকে তার নজর পড়েছিল। বেশ কয়েকদিন হলো ফেরত দেওয়ার সময় পেরিয়ে গেছে। আজকাল বৃষ্টি দরকারি কাজগুলো বড় ভুলে যাচ্ছে। নবনীতার নিউ ইয়ার্স গ্রিটিংস 7-8 দিন হলো এসেছে, এখনো উত্তর দেয়া হয়ে উঠল না। সামান্য একটা কার্ড কিনে পোস্ট করা, তাও মনে থাকছে না। হপ্তা দুয়েক ধরে একটা বলগা ছাড়া বুনো রাগ তাকে আলটপকা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই মাথা ঠান্ডা, হাসি মুখে কথা বলছে লোকের সঙ্গে, আবার এই মেজাজ আগুন। বাড়িতে কারণে অকারণে মুখ করছে সুধাকে। বাবলুর সঙ্গেও 2 দিন ঝগড়া হয়ে গেল। বাবলু তার সঙ্গে কথা বলছে না। ক্লাসে লেকচার শুনবার সময় সবসময় নিজেকে সুস্থিত রাখতে পারে না সে। কেন এমন মূর্খের মতো কাজ করে ফেলেছিলাম সেদিন? কি দরকার ছিল আমার ওভাবে বাবাকে ফোন করার? ভাবতে গেলেই বৃষ্টির প্রতিটি রোমকূপে অপমানের হুল ফুটতে থাকে। প্রতি পলে মনে হয় রীতা নামের মহিলাটিও নিশ্চয়ই সেদিন দাঁড়িয়েছিল বাবার পাশে। সুবীর যখন তাকে পাগল ভাবছিল, নিশ্চয়ই মনে মনে হেসেছে, ভেবেছে, দেখো, মেয়ে ভাবে বাবা এখনো তার বাচ্চা বেলার কেনা গোলাম, হুকুম করলেই সুরসুর করে মেয়ের পিছন পিছন বেরিয়ে পড়বে। তা কি আর হয়? সুবীর এখন আমার স্বামী শুধু নয়, রাজার বাবাও বটে। মা ছেলের সেই টানের সঙ্গে এই ধিঙ্গি অসভ্য মেয়েটা পেরে উঠবে কেন? কথাগুলো মনে হতেই বৃষ্টির সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। পারভিনকে বলল, তুই যা, আমার ক্লাস করতে ভালো লাগছে না। তাছাড়া এডিআর তো ক্লাস নিতে আসেই না, মিছিমিছি পাস ক্লাসে গিয়ে বসে থাকা। আজকে যদি আসে, একদিন ক্লাসে না দেখলে গোটা বছর অ্যাবসেন্ট করে দিতে পারে। লাস্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের কয়েকজনকে নাকি করেছিল। মামদোবাজি নাকি? নিজে সারা বছর গুলতালি মেরে বেড়াবে, ক্লাস নিতে আসবে না। গুলতালি কি বলছিস রে? পার্টির কাজ করে বেড়ান। পার্টি করে বলে মাথা কিনে নিয়েছে নাকি? গভর্নমেন্ট থেকে কি মুখ দেখানোর জন্য মাইনে দেয়? আমি যাব না, দেখি কি করে আমার সারা বছর অ্যাবসেন্ট করে। আমি একবার যাই, রণজয়ও গেছে। ও বলছিল, ও তুই তাহলে ক্লাস করার জন্য যাচ্ছিস না, আহ্লাদিপনা করতে যাচ্ছিস। বৃষ্টি হঠাৎই খুব নিষ্ঠুরভাবে বলে উঠল। পারভিন আহত চোখে তাকালো বৃষ্টির দিকে। বৃষ্টি আজকাল এরকমই বিশ্রীভাবে কথা বলে।
উত্তর না দিয়ে পারভিন উঠে যাচ্ছিল, বৃষ্টি তার হাত ধরে টেনে লঘু গলায় বলল, শোন শোন, কি এত কথা থাকে রে তোদের? সেটা তোকে বলবো কেন? বৃষ্টি কিন্তু এখন রাগল না, বরং পারভিনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুমু ফুমু খাচ্ছিস? গায়ে হাত ফাত দিচ্ছে? পারভিন জোর করে বৃষ্টির হাত ছাড়িয়ে নিল, রাগত গলায় বলল, তুই আজকাল খুব ভালগার হয়ে গেছিস বৃষ্টি। ও, কথাগুলোই ভালগার আর কাজগুলো খুব রোম্যান্টিক, তাই না? জ্বলন্ত চোখে চেয়ে পারভিন দৌড়ে ওপরে উঠে গেল। বৃষ্টি নিজের মনে কাঁধ শাক করল। পারভিনের এই সতী সতী ভাব তার একদম বরদাস্ত হয় না। নিচে নেমে দেখল সামনের মাঠে দেবাদিত্য, শুভ আর বিক্রম দাঁড়িয়ে গল্প করছে। ওদের পাস সাবজেক্ট আলাদা। বৃষ্টি ওদের সামনে গিয়ে দাঁড়ালো, দেবাদিত্যকে বলল, তুই যে আজ বড় ছেলেদের সঙ্গে আড্ডা মারছিস। কোথায়? তুই তো এসে গেছিস। পারভিন কোথায়? একটু আগে তোর সঙ্গে ঘুরছিল দেখলাম। পারভিনটা খুব ক্ষেপে গেছে, নিজেরই কপাল পোড়াচ্ছে। কে কার কপাল পোড়ায়? ওই দেখ, ওদিকে থামটার আড়ালে দেখ। কে রে? কে আবার? অরিজিৎ। আজব একটা ড্রাগ নিয়ে বোম হয়ে বসে আছে। অরিজিৎকে দেখে বৃষ্টির বুক ছমছম করে উঠল। মাসখানেক হলো অরিজিৎ ড্রাগ ধরেছে। হোস্টেলে গিয়ে মোটা পার্থদের সঙ্গে ব্রাউন সুগার নেয়। বিক্রম বলল, ওর বাবা মায়ের কথাটা একবার ভাব। কি আদরের ছেলে, দিব্যি পড়াশোনা করছিল, লাইব্রেরি যাচ্ছিল। ওর বাবার উচিত ওকে ধরে একেবারে আগা পাঁচতলা চাপকানো। কেন চাপকাবে? কেন? কোন রাইটে পেটাবে? কারণ ছাড়া কোনো ফল হয় না। শালমহুয়ার জঙ্গলে অরিজিৎকে দেখতে পাচ্ছিল বৃষ্টি। কি অপূর্ব ধ্বনিময় কবিতা। ঠিক বলেছিস, ওরও তো কোনো মেন্টাল প্রবলেম থাকতে পারে। এই তুই থাম শুভ। মেন্টাল হেলথ না কুচু, ও সব অজুহাত। আসলে ক্যাপিটালিস্ট ব্লকের দেখা দেখি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও এই সব ভাইস ঢুকেছে। আন্ত লেকচার দিস না বিক্রম। ড্রাগ নেওয়া উচিত নয়, ঠিক আছে, মেনে নিলাম উচিত নয়। তবে উচিত তো অনেক কিছুই নয়। ওটা উচিত হয় রে। মাস্টারদের ক্লাসে ফাঁকি দেওয়া উচিত নয়, ছাত্রদের পড়াশোনা না করে গুন্ডাবাজি করা উচিত নয়, গভর্নমেন্টের লোকেদের অফিসে ঘুমানো উচিত নয়, ঘুষ খাওয়া উচিত নয়, প্রাইভেট কোম্পানির লোকেদের 2 নম্বরই করা উচিত নয়, ব্যবসায়ীদের বাটপার হওয়া উচিত নয়, ভোটের আগে লিডারদের ঝুড়ি ঝুড়ি গুল মারা উচিত নয়, এই তোদের সুদেশনার কথায় কথায় নোটের গরম দেখানো উচিত নয়। এর মধ্যে আবার সুদেশনাকে আনছিস কেন? বেশ তো লিস্ট তৈরি করছিলি। শুভ বাধা পেয়ে বিরক্ত হয়েছে, কটমট করে তাকালো দেবাদিত্যর দিকে। তোর গায়ে লেগে গেল বুঝি? নেতার হাট যাওয়ার সময় তোকে কত টাকা দিয়েছিল রে সুদেশনা? 300 না পুরোটাই? তুই জানলি কি করে? কে বলেছে? কে বলবে আবার? সুদেশনাই সবাইকে বলে বেড়াচ্ছে। তুই কি ভেবেছিলি তোকে টাকা দিয়ে সুদেশনা সেটা গোপন রাখবে? হারামের পয়সা বেরোচ্ছে। কথাটা শুনে দেবাদিত্যর মুখটা করুণ হয়ে গেল। বিক্রম বলল, হারামের পয়সা মানে? এই হারামের পয়সা বলছিস কেন? ওর বাবা কত বড় ডাক্তার তুই জানিস? ওর বাবার ফিস কত তুই জানিস? বিক্রমের কথায় শুভ ঝাঁঝিয়ে উঠে বলল, ওরকম অনেক ডাক্তারের ইনকাম ট্যাক্স ফাইল আমার বাবার কাছে আসে। ওদের 2 নম্বরই পয়সা রোগরেই তো আমার বাবার পেট চলে। নিউ আলিপুরে সুদেশনার বাবা কত বড় একটা নার্সিং হোম খুলেছে জানিস? রুগীদের গলা মুচড়ে রোজগার। আঙুল গুনে বলতো নার্সিং হোমগুলোতে কটা নর্মাল ডেলিভারি হয় আর কটা সিজারিয়ান? শুভ গাঁক গাঁক করে চেঁচাচ্ছে। বৃষ্টির খুব মনোপুত হলো কথাগুলো। যা বলেছিস, যেদিকে তাকাবি সব সালা চোর ঘুষখোর, টপ টু বটম, খালি নিজেদের সুখ শান্তি খুঁজছে, করাপ্ট, সেলফ সেন্টার। আমার ছোট কাকা নকশাল মুভমেন্টের সময় গুলি খেয়ে মরে গেল। ঠিক হোক ভুল হোক, একটা কিছুর জন্য তো মরেছিল। সেই লোকটার কথা এখন আমাদের বাড়িতে কেউ ভুলে উচ্চারণ করেন। আমার দাদু ঠাকুমার কাছে পর্যন্ত সেই ছেলে হলো বোকার হদ্দ আর বুদ্ধিমান হচ্ছে আমার ঘুষখোর বাবা। এই শুভ, তুই কি রে? হ্যাঁ, সারাক্ষণ নিজের বাবাকে গালাগাল করিস কেন, তা আবার সবার সামনে? ছি ছি ছি। দেবা যা বলেছে একদম ঠিক বলেছে। এই শুভ, এই তুই নিজে কি? হ্যাঁ নিজে কি? সেই তো বাপের পয়সাতেই টুকটাক মাল খাচ্ছিস, ফুর্তি করে বেড়াচ্ছিস। প্রথমত আমার বাপের পয়সায় মাল খাই না, বাবার বোতল থেকে খাই রে বিক্রম। দ্বিতীয়ত বাবার পয়সায় আমার একটা ন্যায্য অধিকার আছে, সেটুকু আমি নিতেই পারি। তোকে দেখলে না আমার ভয় করে রে শুভ। তুই যখন বড় হয়ে চাকরি বাকরি করবি, বিয়ে থা করবি, তখন যে তুই কি জিনিসে পরিণত হবি। কিসে পরিণত হব? আ পারফেক্ট নাট বল্টু ইন দিস সোসাইটি। বুঝলি দেবাদিত্য, মোটা মাইনের চাকরি জোগাড় করব কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষা দিয়ে, তারপর এনরমাস ঘুষ নেব, প্রমোদ তো হুড়ুমুড়ি করব,
যাকে বলে ফুল এনজয়মেন্ট অফ লাইফ ইন এভরি সেন্স। তারপর 50-এর পর থেকে প্রেশার আর সুগারের ওষুধ, সাথে অক্কা। ততদিনে আমার ছেলেও একটা পারফেক্ট আমি তৈরি হয়েই যাবে। এসব শুনে দেবাদিত্য হাত উল্টালো। বৃষ্টি চুপ করে বন্ধুদের কথা শুনছিল। ভাবল, না, এরা সবাই আমার সাময়িক সঙ্গী হতে পারে মাত্র, বন্ধু নয়। এদের সকলের স্বভাবেই কোনো না কোনো রকম হ্যাংলামি রয়েছে, দেবাদিত্যর মধ্যেও। ঠাট্টার মোড়কে হ্যাংলামিকে ঢেকে রাখতে চাইলেও মাঝে মাঝে এমন প্রকট হয়ে পড়ে, অভাব থেকেই হয়তো ওর এই অভ্যাসটার জন্ম হয়েছে, নিজেরই অবচেতনায়। নাকি আমারই ভুল? বিক্রম, রণজয়, শুভদের মতো স্পষ্টভাবে দেবাদিত্যকে পড়তে পারি না আমি। সূর্য দূরে ইকোনমিক্স বিল্ডিং এর মাথায় নেমে এসেছে। থেকে থেকেই দৌড়ে আসছে হিমেল হাওয়া, গঙ্গাসাগরের বাতাস। বৃষ্টি ভালো করে স্কার্ফ জড়িয়ে নিল গলায়। পরশু থেকে জোর কাশি হয়েছে। ঘরে ফিরে রাতে ফ্যান চালিয়েছিলাম, সেই জন্যই কি? কাল রাত্রে বৃষ্টির ঘং ঘং কাশি শুনে মা এসে একবার দাঁড়িয়েছিল দরজায়। কোনো কথাও বলেনি, কিছু জিজ্ঞাসাও করেনি, চুপচাপ দাঁড়িয়ে দেখে চলে গেল। সুধামাসি বলছিল কয়েকদিনের জন্য নাকি শান্তিনিকেতন যেতে পারে, কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক্সকারশন। যেখানে খুশি যাক, বৃষ্টির তাতে কি? বৃষ্টি শুভকে বলল, কিরে, যাবি তো? তুই কোথায় যাচ্ছিস? বাড়ি? দূর, এত তাড়াতাড়ি কি বাড়ি ফিরবো? চল একটা সিনেমায় যাই। এই দেবাদিত্য, যাবি আমাদের সঙ্গে? না না, তোরা যা, আমার হোস্টেলে কাজ আছে। শুভ আর বৃষ্টি কলেজের বাইরে বেরিয়ে এলো। কদিন ধরে বেশ কনকনে শীত পড়েছে, বেলাও তাড়াতাড়ি ফুরিয়ে আসে এখন। শুভ বৃষ্টিকে আঙুল তুলে দেখালো, ওই দেখ, বড় লোকের বেটি বই দর করছে। বৃষ্টি দেখার আগেই সুদেষ্ণা দেখতে পেয়েছে বৃষ্টিকে। এই বৃষ্টি, দেখে যা, বইটার কি দাম চাইছে। যেতে হবে না, যেতে হবে না, বল কাজ আছে। কি ছেলে মানুষই করিস না, দাঁড়া না, দেখি কি করছে। তুই যা, আমি সিগারেট কিনছি। আমার জন্যও এক প্যাকেট নিস। বৃষ্টি এগিয়ে গিয়ে দেখল সুদেষ্ণার হাতে ফ্রেঞ্চ কুকিং রেসিপির বই। ইদানিং সুদেষ্ণার রান্নাবান্নার বইতে খুব আগ্রহ হয়েছে। বইমেলা থেকেও 3-4টে রান্নার বই কিনেছিল। বিয়ের পর জয়ন্তকে খাওয়ানোর রিহার্সাল দিচ্ছে। নেকা নেকা কাণ্ড যত। রান্নাবান্নার ব্যাপারে বৃষ্টি মোটেই উৎসাহী নয়, তবু বইটা 2-4 পাতা উল্টালো। কত চাইছে? 70। আমি 30 বলেছি। একটা ছুরি গলায় বসায় দেন দিদি, তবু পারুম না। মা সরস্বতীর দিব্যি 50 কেনা। আপনাদের দিতে পারলে আমারই তো ভালো লাগে, একটু যদি কাজে লাগতে পারি। দোকানদার ছেলেটি যথেষ্ট সপ্রতিভ। বই বিক্রির চেয়েও সুন্দরী ক্রেতার সঙ্গে কথা চালিয়ে যাওয়াতেই বেশি আনন্দ তার। থাক তাহলে। সুদেষ্ণা সরে এলো দোকান থেকে। শ্যাওলা সবুজ চাদর জড়ানো ছেলেটা শেষবারের মতন মরিয়া চেষ্টা করল। দিদি, লাস্ট দর 55। কোথাও আপনি এই বই 1 পয়সা কমে পেলে আমার গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নেবেন। আমি 30-র বেশি 1 পয়সাও দেব না। নিয়ে নিলেই পারতিস, অনেকগুলো চিংড়ির প্রিপারেশন ছিল দেখলাম। তোর পাইলট প্রন খেতে ভালো লাগে বলেছিলি না? না রে, জানিস না, এরা আমাকে চান্স পেলেই চিট করে। যেদিন মুঘলল্যান্ড রেভিনিউ সিস্টেমের উপর একটা বই কিনলাম, ওটা রণজয় আমার থেকে 8 টাকা কমে কিনেছে। ওদের এই কথাবার্তার মধ্যেই শুভ কখন পায়ে পায়ে পিছনে এসে দাঁড়িয়েছে। কিরে, কিনলি না যে? দরে বললো না বুঝি? না, অনেক বেশি চাইছে। কত বেশি? তোর একদিনের গাড়ির তেলের খরচার থেকেও? সুদেষ্ণা ভ্রুকুটি করল। তারপর বৃষ্টির দিকে ফিরে কাঁধের ব্যাগ দোলাতে দোলাতে বলল, কোথায় যাচ্ছিস? চল না একটু কফি হাউসে যাই। সুনিতা ওখানে একটা জাপানি ছেলেকে নিয়ে আসবে। কে সুনিতা? সুনিতা আগরওয়াল? না, সুনিতা চাওলা, ইকোর। জাপানি ছেলেটা নাকি 3rd ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের উপর কাজ করছে, সোর্স মেটেরিয়াল চায়। বৃষ্টির এই ধরনের কথাবার্তায় পিত্তি জ্বলে যায়। একটা মিজিগুচি বা টাকা সীমা ভিখিরিদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে থিসিস লিখবে, তা নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? সুনিতা চাওলা মেয়েটা পারেও বটে,
ভালো মামা এসব আদিক্ষেতার কথা শুনলেই রেগে যায়, বলে স্লেভ মেন্টালিটি। কিছু কিছু মানুষের জন্য পৃথিবীটাই আর বাসযোগ্য থাকবে না। মনে মনে রাগ হলেও বৃষ্টি এখন রাগ দেখালো না, বরং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলো। সুদেষ্ণাকে বলল, না রে, আমি আর শুভ একটা জায়গায় যাব। সুদেষ্ণা রাস্তা পেরিয়ে যেতে বৃষ্টিরা বউবাজার মোড়ের দিকে এগোলো। শোন বৃষ্টি, আজ সিনেমা থাক, চল তোকে আজ রাজীবদের আড্ডায় নিয়ে যাই। দেখবি কত হইচই হুল্লোড় মস্তি, একটা অন্য লাইফ। শুভর কথায় রাজি হয়ে বৃষ্টি সিনেমা না দেখে চলে গেল সেই অচেনা রাজীবদের ফ্ল্যাটের আড্ডাতে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে ঝাঁ চকচক একটা নতুন বাড়ির দোতলার ফ্ল্যাটের বেল টিপল শুভ। শুভ বলেছিল একটা অন্য লাইফ খুঁজে পাবে বৃষ্টি রাজীবদের ফ্ল্যাটে। কেমন সেই অন্য লাইফ? বৃষ্টি বারবার নিজের থেকে নিজে পালিয়ে বেড়াতে চাইছে, খুঁজে পেতে চাইছে জীবনের আনন্দ। সত্যি কি কোনো আনন্দ খুঁজে পাবে এখানে, নাকি আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে তার জন্য? শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি অধ্যায় সাহা, শুভ বিকি দাস, সুদেষ্ণা সুস্মিতা সর্দার, তৃষিতা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, দেবাদিত্য ব্রতদীপ মুখার্জি, রীতা কেয়া মুখার্জি, সুবীর শেখর, সুধা পায়েল ঘোষ, বাবলু স্পন্দন দাস, সায়ন সৌম্য চ্যাটার্জি, করবি আলপনা শর্মা, পারভিন ছন্দবাণী দত্ত, বিক্রম আর্যদেব চ্যাটার্জি এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।